প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে লাং ক্যান্সার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৌমেন বসু 1969 সালের ডিসেম্বর মাসে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে কলিকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে মেডিসিন বিষয়ে উচ্চতর এমডি ও ডিনবি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই যে ক্যান্সার শব্দটি শুনলে আসলে এখনো কিন্তু ভয় পেয়ে যায় অনেকেই, যারা ক্যান্সার শব্দটি শুনে সবাই ভয় পায়। একটু জানতে চাইবো যে আসলে ক্যান্সার বলতে আমরা কি বুঝি? ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে সবসময় তো ভাঙা গড়ার খেলাটা চলে, যেরকম বিশ্বের সব জায়গাতেই চলে। হঠাৎ করে যদি আমাদের দেহের মধ্যে গড়াটা খুব বেশিভাবে শুরু হয় নির্দিষ্ট একটা সেল থেকে, সেই সেলটাই শুধু ডিভাইড করতে থাকছে, ডিভাইড করতে করতে একটা টিউমারের আকার নিচ্ছে, একটা অ্যাবনর্মাল শেপ নিচ্ছে, সেটাকে বেসিক্যালি আমরা টিউমার বলি। এই টিউমারটা দু ধরনের হতে পারে, ইট মে বি বিনাইন, ইট মে বি ম্যালিগন্যান্ট। মানে যে কম ক্ষতিকর, হ্যাঁ, কম ক্ষতিকর, বেশি ক্ষতিকর, বা এটা দূরবর্তী স্থানে ছড়ানোর যার প্রবণতা নেই, যার আছে, এবং যেটা আছে সেটাকে আমরা ম্যালিগন্যান্ট বলি বা ক্যান্সার বলি, যে কিনা অন্যান্য অর্গানগুলোকে বা অন্যান্য জায়গাগুলোকে ছড়িয়ে দেয়, ছড়িয়ে ফেলে, ওগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট। আচ্ছা, তো লাং ক্যান্সার যেটি আমাদের আজকে আমরা আলোচনা করব, সেটি বলতে আসলে কি বুঝি এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে কিভাবে এই ক্যান্সারটাতে রূপ নেয় একটু জানতে চাইবো। দেখুন, লাং ক্যান্সারের প্রথম কিছু বলতে গেলে যেটা আমাদের প্রথমে বলতে হয় যে কি কারণে এটা হয়। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই লাং ক্যান্সারের কারণ, কোনো ক্যান্সারেরই কারণ জানি না। আমরা যেটা করতে পারি, কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে যেটা হলে দেখা গেছে এটা হওয়ার সম্ভাবনা বেশি হয়। এখন সেখানে যেটা দেখা গেছে, there is a very strong association with the smoking along with the lung cancer. আচ্ছা, এখন that is a fact. এটা আমরা পরীক্ষার মাধ্যমে দেখেছি, বারবার বিভিন্ন স্টাডি করে দেখা গেছে there is a predisposition. এখন লাং ক্যান্সার হলে প্রথমেই মানুষ আমাদের কাছে আসেন না, অনেকটা দেরি করে আসেন। কেন? সেটারও কারণ আছে। তার কারণ রোগটা যে ভেতরে হয়েছে মানুষ তো বুঝতে পারেন না, এবং আমরা ডেফিনেটলি উইদাউট এনি ইন্ডিকেশন আমরা গিয়ে কখনো এক্সরে বা সিটি স্ক্যান নিশ্চয়ই করাই না, আমরা কেউই করাই না। রোগী যদি নিজে থেকে না আসে শুরুতেই, তার মানে কি সে নিজে কোনো কিছু ফিল করতে পারে না? ফিল করতে পারে না। তখনই ফিল করে যখন তার কোনো কষ্ট হয়। সেই কষ্টটা কি কি হতে পারে? কাশি হতে পারে, শুকনো কাশি হতে পারে, কাশির সঙ্গে রক্ত উঠতে পারে, বুকে ব্যথা হতে পারে। এই জিনিসগুলো হলেই মানুষ ডাক্তারবাবুদের কাছে যান, এবং তখন আমরা দেখি এক্সরে ফলোড বাই সিটি স্ক্যান, এবং নতুন যে পদ্ধতি এসছে পেট সিটি, তার মাধ্যমে করে আমরা সেটাকে, রোগটাকে নির্ণয় করতে পারি, এবং ফলোড বাই অবভিয়াসলি আমরা বায়োপসি না করলে কখনোই সেটা নির্ধারণ করা যায় না। তো যখন আপনাদের কাছে একজন রোগী আসে, যে এটি বলছিলেন যে ফিল করতে না পারলে কিভাবে আসবে বা আসা সম্ভব না, তো এই পর্যায়ে যখন আসে তখন যেহেতু এটির সাথে আপনি বলছিলেন যে একদম যত তাড়াতাড়ি আসা সম্ভব ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে তত তাড়াতাড়ি ভালো, যখন সমস্যাটা নিয়ে আসে তখন কি সেই সময়টা থাকে? কিছু কিছু ক্ষেত্রে থাকে, খুবই কম সেটা। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা থাকে এটা একটু অ্যাডভান্সড হয়ে যায়। আচ্ছা, তার কারণ লাং ক্যান্সারের ক্ষেত্রে প্রধান ট্রিটমেন্ট যেটা সারিয়ে ফেলতে পারে রোগটাকে, সেটা হচ্ছে সার্জারি, এবং সেটা কিন্তু খুব ছোট পর্যায়ে না থাকলে সার্জারি করে কোনো লাভ হয় না। সেই কারণে সার্জারির কথা আমাদের সবসময় মাথায় রাখতে হয়, যদিও খুবই কম পার্সেন্টেজ অফ পেশেন্ট আছেন যারা সার্জারির দিকে যেতে পারেন। এবারে সার্জারি যদি করা পসিবল না হয়, হোয়াট আর দ্য নেক্সট অপশনস? অপশনসের মধ্যে যেটা থাকে, ক্যান্সার এমন একটা রোগ আমরা দেখেছি, এটা কিন্তু শুধু একটা জায়গায় হয় না, ইট স্প্রেডস অল ওভার দ্য বডি। সো সেই কারণে আমাদেরকে উই হ্যাভ টু টেক কেয়ার দ্য হোল বডি, নট দ্য অনলি ওয়ান অর্গান। যেহেতু এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে, আমাদের এমন কিছু চিকিৎসা করতে হয় যেটা সারা শরীরে কাজ করবে। তার জন্য আমাদের কেমোথেরাপি, এখন নতুন কিছু ওষুধ এসছে যেটাকে টার্গেটেড থেরাপি বলা হয়, সেইগুলোকে আমরা ইউজ করি।
আচ্ছা, এবং এখানে রেডিওথেরাপিরও রোল আছে। রেডিওথেরাপির রোল কিউরেটিভ ইন্টেন্টেও আছে, প্যালিয়েটিভ ইন্টেন্টেও আছে। কিউরেটিভ ইন্টেন্টে যখন আমরা পেশেন্টকে পাই স্টেজ 2-তে বা স্টেজ 3-তে, আর্লি স্টেজ 3-তে, সেখানে আমরা কেমো এবং রেডিয়েশন একসঙ্গে করতে পারি, অথবা প্রথমে কেমোথেরাপি দিয়ে তারপরে রেডিয়েশন অ্যাডজুভেন্ট সেটিংয়ে দিতে পারি। আচ্ছা, আর যখন রোগটা স্টেজ 4 হয়ে যায়, যখন রোগটা অলরেডি বোনসে বা ব্রেনে ছড়িয়ে যায়, তখনও কিন্তু আমাদের রেডিয়েশন ইউজ করতে হয়। ব্রেন মেটাস্টাসিস হলে আমাদের রেডিয়েশন ইউজ করতে হয়। বনে মানে রেডিয়েশনের ইউজটা আসলে একদম শেষ পর্যায়ে পর্যন্ত রয়েছে, একদম শেষ পর্যন্ত রয়েছে। তার কারণ দুটো, কিউরেটিভ এবং প্যালিয়েটিভ, দুটো ইন্টেন্টেই আমরা কিন্তু রেডিয়েশনকে ইউজ করতে পারি। আচ্ছা, প্রতিরোধের উপায়টা আমি একটু জানতে চাইবো। যদি আপনি বলছিলেন যে স্মোকিং একটি প্রধান কারণ, সেক্ষেত্রে প্রতিরোধের উপায় আসলে কি? স্মোকিংটাকে পুরোপুরি ত্যাগ করে দেয়া, তাই তো? অবভিয়াসলি, এবং এটা মানে সমস্ত স্তর থেকেই জিনিসটা আসা দরকার, ফ্রম ন্যাশনাল লেভেল। আপনি যদি ওয়ার্ল্ড ক্যান্সার ডের এবারের এটাকে খুব ভালো করে দেখেন, ডিটেলসে যদি পড়া হয়, তাহলে দেখা যাবে সেখানে কিন্তু ন্যাশনাল লেভেলের কথা বলা হচ্ছে। কারণ যারা আমাদের নীতি নির্ধারক আছেন দেশেতে, তাদের কিছু রোল আছে। সেই সঙ্গে সঙ্গে কমিউনিটি বেসিসে যারা আছেন তাদের রোল আছে, এবং আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার, আমাদেরও রোল আছে। এই প্রতিটা জায়গায় আমাদের রোল আছে, যেখানে আমরা স্মোকিং সিজেশনের অ্যাক্টিভিটিগুলো করতে পারি। এবং মানুষকে যদি বোঝানো যায় সঠিকভাবে যে এর কুফলটা কী, সেটা কিন্তু ধীরে হলেও মানুষ কিন্তু বুঝতে পারবে। এবং এই স্মোকিং বা ধূমপানটাকে যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা কমে আসবে এই রোগীর সংখ্যা। হ্যাঁ, রোগীর সংখ্যা কমে আসবে, এবং শুধু ক্যান্সার রোগ নয়, আরো অনেক রোগের সাথে আপনি বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে কার্ডিয়াক ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, সমস্ত কিছুই অনেক কিছু কমে আসবে। লাংয়ের আরো কিছু কমপ্লিকেটেড এবং ডিজিজ আছে, লাংসের যে আরো মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডিটা তো অত্যন্ত জটিল একটি সমস্যা। তো সেই জিনিসগুলো সবই কিন্তু সম্ভব যদি আমরা একটার দিকে নজর দিই। এখন জিনিসটা হচ্ছে যে এটাই যে ফ্রম ন্যাশনাল টু দ্য ইন্ডিভিজুয়াল লেভেল আমাদের প্রত্যেককেই এটার পেছনে কাজ করতে হবে, এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে কিন্তু সেই বার্তাটা দিতে হবে এটার কুফল কি। এবং আপনাদের কাছে যখন যেটি বলছিলেন যে অনেক সময় যে ফিল করে, যখন খারাপ লাগাটা বা ভেতরে যে কাশি আসা অনেক দিন ধরে, ডিসকমফোর্ট ফিলিং, যখন এইসব সমস্যা নিয়ে আপনাদের কাছে যখন রোগীরা আসে, আপনারা তো হিস্ট্রি নেন যে রোগীটি ধূমপান করছে, তার যদি যাতে সমস্যা হয়, আপনাদের তখন পরামর্শ কি থাকে রোগীদের প্রতি? দেখুন, আমরা সবসময় তাদেরকে বলি ধূমপান ছেড়ে দেওয়ার জন্য, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা ছেড়ে দেন, কিন্তু দ্যাট ইজ টু লেট। সেটাই, তখন আর ছেড়ে হয়তো লাভ হবে, খুব ডেফিনেটলি লাভ হবে, ডেফিনেটলি লাভ হবে। তার কারণ এই চিকিৎসার সঙ্গে সঙ্গেও আমি দেখেছি কিছু মানুষ আছেন যারা ছাড়তে পারেন না, যাদের চিকিৎসা চলাকালীনও তারা কিন্তু রেগুলার স্মোক করতে থাকেন। তাদেরকে আমরা বারবার করে বারণ করি, তার কারণ কেমোথেরাপি বা রেডিয়েশন চলাকালীন ইফ দ্য স্মোক, তখন সেটা কাজ করছে, সেটা কিন্তু খুব মুশকিল হয়। তো সাইড এফেক্ট প্রোফাইলও খুব বেশি বেড়ে যায়। সেইটা মানুষকে বোঝানোর দরকার আছে প্রতিটা স্তর থেকে। আচ্ছা, একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে রেডিয়েশন এবং কেমোথেরাপি একসাথে হয়, কম্বিনেশন আপনারা দিয়ে থাকেন, কম্বিনেশন করে। সাধারণত মানুষ কিন্তু এই যে কেমো, রেডিও, এইসব থেরাপিগুলো নিতে চান না সাইড ইফেক্টের ভয়ের কারণে, তাদেরকে তখন অ্যাসিওর করেন কিভাবে আপনারা? দেখুন, এফেক্ট হলে সাইড এফেক্ট হবে, এটা তো নিউটন সাহেব বলে গেছেন বহুদিন আগে। কাজ করতে গেলে অবশ্যই তার সাইড এফেক্ট হবে, ঠিক আছে? প্রতিটা জিনিসেরই সাইড এফেক্ট আছে। আপনি কোনো কেমিক্যাল নিচ্ছেন, সেটা কোনো সাইড এফেক্ট হবে না, এটা তো হতে পারে না, সাইড এফেক্ট হবেই। তবে হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসার সাইড এফেক্টটা অনেক বেশি, সেটা মানুষকে কাউন্সেল করতে হয়। যেমন একটা মানুষের ক্যান্সার হলে প্রথমে এটা তার কাছে তো একটা বড় জীবনের ধাক্কা, সেটা তার কাছে এবং তার বাড়ির লোকের কাছে, সেইটাকে যেরকম এমপ্যাথেটিক্যালি বোঝানো দরকার, নট সিম্প্যাথেটিক্যালি, এমপ্যাথেটিক্যালি যেরকম বোঝানো দরকার, তেমনি তার সাইড এফেক্ট যেটা হবে সেটা যদি তাকে সঠিকভাবে বোঝানো হয়, তাহলে সেটার মেয়াদও তো খুব কম সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্য তো এই এফেক্টগুলো থাকে না। देयर आर সাম অ্যাকিউট সাইড এফেক্টস, সাম ক্রনিক সাইড এফেক্টস, কিন্তু আপনি সবই যদি মানুষকে সঠিকভাবে বোঝাতে পারেন, ইফ ইউ ক্যান কাউন্সেল দেম, তারা ডেফিনেটলি সেই চিকিৎসা নেবে। এবং আশা করছি আপনি প্রতিরোধের যে উপায়গুলো বলেছেন সেগুলো আমাদের দর্শকদের কাজে আসবে এবং রোগীরা এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের দূরে রাখতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্যের জন্য।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লাং ক্যান্সারের মতো অত্যন্ত জটিল একটি সমস্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিরোধের যে উপায়টি স্যার বারবার করে বললেন যে ধূমপানকে অবশ্যই না বলতে হবে, তাহলেই এই জাতীয় সমস্যা, জটিল সমস্যা থেকে নিজেদের দূরে রাখা অনেকটা সহজ হবে। আজকে আমরা দেখাবো হচ্ছে ল্যাটসের একটা বেসিক মুভমেন্ট। এই বেসিক মুভমেন্টে এর আগে আমরা দেখেছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে বার্বেল রো। কিন্তু এর আগে আমরা যখন বেসিক হিসেবে যখন দেখেছিলাম তখন আমরা জিনিসটা আইসোলেশন অথবা একদম পারফেকশনে আমরা যাইনি। কিন্তু গ্র্যাজুয়ালি আপনাকে যে জিনিসটা করবো, আপনাদের যেতে হবে আইসোলেশনে অথবা একদম ফর্মটাকে একদম যাতে স্ট্রিট করা যায়। রিজনটা হচ্ছে এই, প্রথমে যখন আপনি করেছেন, আপনি শুধু আপনার ফোকাসটা শুধু ছিল মাসলটাকে বিল করার জন্য। এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে একদম আইসোলেশন হতে হবে। যে মাসলটা বিল্ড হয়ে গেল, কিন্তু যে অবস্থায় বিল্ড হয়ে গেছে ওটাকে আরও ডিফাইন করতে হবে। এখন দেখাবো যে কীভাবে জিনিসটা একদম স্ট্রিক্ট ফর্মে করতে হবে। মুভমেন্টটা একই, শুধুমাত্র কিছু ট্রিক আমি এটার সাথেই ইনভলভ করবো, যাতে আপনার মোশনটাতে কোনো চিট ফর্ম অথবা মোমেন্টাম যাতে ইউজ না হয়। এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করবো। ওকে, সাদা খেয়াল করবেন যে একটা বেঞ্চ নেবেন এবং আমরা যেটা বলেছিলাম আগে, যখন ইয়েতে যাবেন, আপনি বেন্ড ওপর যখন এতে যাবেন, ফর্ম যাবেন, আপনি যাদের কোনো রকম চিটিং না হয়, এটাকে একটা মেজারমেন্ট করার জন্য, অ্যাসেস করার জন্য যে জিনিসটা করবো, আমরা এই বেঞ্চটার উপরে আমরা মাথাটা রাখবো। মেরুদণ্ডটা একদম স্ট্রেট থাকবে। মাথা রাখার রিজনটা হচ্ছে এই, আপনি যদি কোনো রকম চিটিং ইউজ করেন তাহলে মাথাটা উপর দিকে উঠে যাবে, উপর দিকে উঠে যাবে, মানে বেঞ্চ থেকে সরে যাবে। আর বেঞ্চে আছে মানে কি আপনার ফর্মটা চিটিং হচ্ছে না। ওকে, এই অবস্থায় গো ফর দ্য বার্বেল রো। খেয়াল করবেন, দিস ইজ এ ভেরি হার্ড এক্সারসাইজ। দেখলে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু আপনি যদি জাস্ট খালি একটা ট্রিক খালি ইউজ করবেন, জাস্ট মাথাটা একটা বেঞ্চের উপর রাখবেন, বেঞ্চের উপর রেখে যদি এক্সারসাইজটা করেন, এক্সারসাইজটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। ওকে, নাও খেয়াল করবেন, এর আগে আমরা যখন এই এক্সারসাইজটা করেছিলাম তখন আমরা বলেছিলাম গো হেভি। এখানে ট্রাই করবেন গো হেভি, কিন্তু ওই পরিমাণ হেভি ওয়েট আপনি নিতে পারবেন না। যদি নিতে নেন তখন বডি একটা জার্কিং মোশন হবে। জার্কিং করতে গেলে আপনার মাথাটা বেঞ্চ থেকে উঠে যাবে। যেহেতু খুব স্ট্রিক্ট ফর্মে করতে হবে, এই জন্য আগে যে এক্সারসাইজ এটা করে ওয়েটটা নিতেন, তার চেয়ে ওয়েটটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেখতে একদম স্ট্রিক্ট ফর্মে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। এতে যে জিনিসটা হবে, মাসল তো আপনার ডেভেলপমেন্ট হবে, এর সাথে মাসলের যে ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার কিংবা আপনার পাশের মানুষটির শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে বা তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। নানা কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারেন। সাধারণত দেখা যায় যারা শ্বাসকষ্টের রোগী বা অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হঠাৎ করে বেড়ে যেতে পারে। যারা অ্যাজমা রোগী তাদের উচিত হচ্ছে এই জন্য বাসায় আগে থেকে কিছু স্প্রে, অনেকের বাসায় কিন্তু নেবুলাইজার মেশিন থাকে, তার উচিত হচ্ছে যে কীভাবে এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করতে হয় সেটি শিখে নেওয়া এবং শ্বাসকষ্ট দেখা মাত্রই সেই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা মুখের মধ্যে কিছু আটকিয়ে গেলে বা খেলার ছলে কোনো কিছু ঢুকে গেলে শ্বাসকষ্ট হতে পারে। এটি কিন্তু এক ধরনের ইমার্জেন্সি। এক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া উচিত। এছাড়া অনেকে দেখা যায় যে ভয় পেলে শ্বাসকষ্ট হতে পারে, তার ক্ষেত্রে একই পরামর্শ, তাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া, তার কাপড় চোপড়গুলোকে একটু আলগা করে দেয় এবং তাকে এসুরেন্স দেওয়া বা অভয় দেওয়া যে কারণে সেটি হচ্ছে তাকে যেন সেই ভয়টা থেকে দূরে রাখা হয়। এছাড়া অনেকে আছেন যারা ভান করতে পারেন। আমাদের দেখা যায় যে অনেকের মধ্যে ভান করার একটা অভ্যাস আছে, যেটি মেডিকেলের ভাষায় বলা হয় মেলিঙ্গারিং বা ACR। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্ট তারা দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি কেন এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রয়োজনে পরবর্তীতে একজন মানসিক বিশেষজ্ঞকে দেখিয়ে তার সেই শ্বাসকষ্ট কমানোর বা ভান ধরার যে অভ্যাসটি আছে সেটি থেকে তাকে আমরা পরিত্রাণ দিতে পারি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের লিকার চা পান না করে অল্প দুধ দিয়ে চা পান করাই ভালো, কারণ লিকার চায়ের মধ্যে উপস্থিত ট্যানিন পেটে গিয়ে পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসরণ বাড়ায়, ফলে অ্যাসিডিটির উপসর্গ বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, NTV, BSCC ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়।
দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। 2 বছরের নিচে ডায়রিয়া হওয়ার মূল কারণই ভাইরাল, আমরা বলবো ভাইরাস, রোটা ভাইরাস, আপনি অবশ্যই জানেন, সবাই জানে। তো এটার জন্য আসলে মূল কারণ হচ্ছে যে ব্রেস্ট ফিডিং যদি যেই বাবুগুলো না করে, যারা অন্যান্য জিনিস খাওয়া শুরু করে, ফর্মুলা বিভিন্ন মিল্ক আছে, একটা আনহাইজেনিক পরিবেশে যে বাবুগুলো খাওয়ানো হয়, মোস্টলি তারাই এই ডায়রিয়াতে আক্রান্ত হন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।